আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গোপালগঞ্জে আজ 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। বেলা 11টা থেকে 2টা পর্যন্ত এই শিথিলতা থাকবে। এরপর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। রাস্তাঘাটে মানুষের চলাচল বাড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। খুব জরুরি দরকার ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না। এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 জনকে আসামি করে মামলা হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 45 জনকে। সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকে ন্যাক্কারজনক দাবি করে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। দেশের স্বার্থে ঐক্য ধরে রাখা না গেলে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে ফায়দা লুটতে পারে, এমন শঙ্কা রাজনীতিবিদদের। জাতীয় নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলা চালায় পতিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ঘটনা ঘিরে সহিংসতায় নিহত হয় 4 জন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্র পরিণত হয় গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতি? বিএনপি মনে করে আওয়ামী লীগের আচরণ বরাবরই এমন। জনগণের কাছে এমন শোচনীয় পরাজয়ও মানতে পারছে না। পলাতক শেখ হাসিনা উন্মাদ হয়ে গিয়েছেন। তিনি তার হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন এবং যেভাবে একটি বৈধ রাজনৈতিক দলের উপরে তারা হামলা চালিয়েছে অত্যন্ত নিন্দনীয়। কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না, সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনও যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। আর গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি মনে করেন জনগণের টাকায় নিয়োজিত প্রশাসনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। যারা ঠিক এই নির্বাচন পিছিয়ে দিতে চায় অথবা কোনোভাবে একটা বাংলাদেশের রাজনৈতিক একটা সংকট সৃষ্টি করতে চায়, তারা এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত থাকতে পারে। কারণ যত পানি ঘোলা হবে তত তাদের লাভ, এবং সেইটা যাতে না হতে পারে সেটাই আমাদের এখন সচেতন দেশপ্রেমিক এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক কর্মীদের এবং বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের সেটাই কর্তব্য। এই জন্য আমরা বারবার বলেছিলাম ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনে করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচক্ষণ আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। গোপালগঞ্জে এটার মধ্যে দিয়ে আসলে তো কেউই লাভবান হলো না পারলো এনসিপি লাভবান হতে, না আওয়ামী লীগও লাভবান হলো। আওয়ামী লীগের লাভ হয়তো এটুকুই হতে পারে যে এই যে 4 জন মারা গেল এইটাকে প্রচার করা। মানে রাজনৈতিক দলগুলোর উচিত ওই উপলব্ধির জায়গাটা নিজেদের মধ্যে তৈরি করা, যে এবং এটা তাদের নেতৃত্বের উপরে অনেকাংশেই নির্ভর করে যে আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা দেশের ক্ষতি হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সংকট আরো বাড়বে বলে শঙ্কা এই বিশ্লেষকের। মানে কি গভীরতর সংকটের মধ্যে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। গোপালগঞ্জের ঘটনায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, যারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় তারা ঘাপটি মেরে বসে আছে। ষড়যন্ত্র করে চোরাই পথে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন সদস্য ডাক্তার জাহিদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ আরও বলেন, স্বৈরাচারের কথা বলা হলেও গণতন্ত্র নস্যাৎ করার জন্য এদেশে অনেকেই ঘাপটি মেরে আছে। জনগণকে বেশি দিন ক্ষমতার বাইরে রাখলে তারা ফুঁসে উঠবে বলেও। জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন তারা কিন্তু ফুঁসে উঠবে, তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। পরাজিত শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
মুশফিকুল ফজল আনসারি। বলেন, পরাজিত স্বৈরাচার ও দস্যুদের উত্থান রোধ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে একসাথে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয় আলোচনা সভার। সেভ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির চেয়ে আপনি দল করেন, কিন্তু গড়পড়তা আমাদের যে রাজনীতি, গড়পড়তা আমাদের যে চিন্তা, সেই চিন্তার চেয়ে একটু আলাদা চিন্তা আপনারা ঢুকানোর চেষ্টা করেন, অন্তত সেই জায়গাতে ভয়েস তৈরির চেষ্টা করেন, আপনারা যে দলই করেন না কেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে মুক্তিকামী ছাত্র জনতা। শেখ হাসিনাকে 14 জন স্বৈরাচারের মধ্যে তালিকাভুক্ত করেছিল রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যে মুক্ত গণমাধ্যমের শত্রু হিসেবে, গুম, খুন এবং মুক্ত মতের বিরুদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেই বাংলাদেশ থেকে আমরা উন্নত লাভ করেছি যে বাংলাদেশ একটি গণতন্ত্রকামী বাংলাদেশ, বাংলাদেশ একটি বিপ্লবী বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ইয়াংরা, ছাত্র জনতারা, তারা সামনের সারিতে থেকে বুকের তাজা রক্ত দিয়ে তাদের স্বৈরাচারকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। কামরুন কণা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার শামীম, ডাক্তার নাইম, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম ও ইঞ্জিনিয়ার জামান। শাকিলা করিম, RTV, ক্যালিফোর্নিয়া। হামলা করে বিপ্লবীদের থামানো যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জ শহরের শহীদ চত্বরে পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তার শেষ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। সামনে আরও একটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণে লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। এর আগে শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়কে পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। বিকেলে নারায়ণগঞ্জের পথসভায় যোগ দেবেন নাহিদ ইসলাম সহ এনসিপির নেতারা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সকাল 6:30টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসব মুখর পরিবেশে ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে সকাল 10:30টায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহর কাছে ছেলের মরদেহ হস্তান্তর করা হয়। সাজিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়ার আহসান হাবিবুল্লাহর ছেলে। কোরআনের হাফেজ, মেধাবী ছাত্র সাজিদ আবদুল্লাহ ইবির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজন ও সহপাঠীরা জানান, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সাজিদ। এ কারণেই তিনি হত্যার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। 18 জুলাই 2024 শিক্ষার্থীদের আন্দোলনে ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের ঘোষণার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বিভিন্ন জেলায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও যোগ দেয় শাটডাউন কর্মসূচিতে। আন্দোলন এগিয়ে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন ছাত্র সংগঠন।
আন্দোলন দমাতে এদিন ১৯ আন্দোলনকারীকে হত্যা করে স্বৈরাচার শেখ হাসিনার অনুগত বাহিনী। সেদিনের কিছু কথা তুলে ধরছেন সহকর্মী সাকিবুর রহমান। সারা দেশের মানুষের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের এই ভিডিও ব্যাপক সাড়া দেয়। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে থাকে সহিংসতায়। 18 জুলাই 2024 এদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন মূলত আন্দোলন টিকিয়ে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা, মগবাজার, মৌচাক, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি সফল করে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। বছর ঘুরে এমন দিনের স্মৃতির কথা তুলে ধরেন সেদিনের আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। সে সময়ে আন্দোলনে যাওয়ায় বিভিন্নভাবে হুমকির শিকার হতে হয় তাদের। আমাকে বলা হয়েছে ভালো মতো চলে যায়, নয়তো গলা কাটতে কোপাইতে তোরে সময় লাগবো না, তোরে শেষ করতে আমার 1 সেকেন্ডেরও ব্যাপার না। পুলিশও আমাদের সাথে যাচ্ছে, তো হঠাৎ করে তারা সামনে গিয়ে আমাদের উপরে গুলি। এমন ছিল যে আমি 3 ঘন্টা তিতাস ব্যাংকে, মতিঝিল তিতাস ব্যাংকে পলাতক ছিলাম। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেয়া হয়, সে সময় সবথেকে বড় ভূমিকা রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের স্বার্থে আন্দোলনে গেলেও আন্দোলন সফল হবার পর সামনের সারিতে দেখা যায়নি তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আসলে যে ব্যবসাটা হচ্ছে, আসলে তারাই ক্রেডিটধারী আমার কাছে মনে হয়। কারণ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ তো এখনো পোস্টে নাই, ওরকম বড় কোনো পোস্টে। আন্দোলনটা মোটামুটি স্থমিত হয়ে গেছিল, তখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনকে গতি দিতে রাজনৈতিক দলের, ছাত্র সংগঠনের নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলে আন্দোলন। 18 তারিখ তো বের হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি নাই। তো এখন আমাদের সাংগঠনিকভাবেও নির্দেশনা ছিল যে হচ্ছে যে আমাদের যে এরিয়াতে যাচ্ছি সেই এরিয়ার ইনস্টিটিউশনের যারা নামবে তাদের সাথে মিলেমিশে আন্দোলনটাকে যেন আমরা প্রভাবিত করার চেষ্টা করি। চলমান আন্দোলনে এদিন বিটিভির প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। এছাড়াও মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন ও বিআরটিএ ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক সবাইকে আবারও বলে দিচ্ছি, তারা পার্সোনালিও আমাকে মেসেজ করেছে, অফিসিয়ালিও ইমেল দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে 18 জুলাই সংঘর্ষে 19 জন শিক্ষার্থী সহ জনতা নিহত হয়। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াস কিংবা মুগ্ধ ছাড়াও নাম জানা বা না জানা অনেক শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হলেও কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ এখনো না পাওয়ার আক্ষেপ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ব্যবসা খাতের সমর্থন ছাড়া ফ্যাসিবাদরা মানি লন্ডারিং করতে পারত না উল্লেখ করে দেশের স্বার্থে ব্যবসায়ীদের পেশাদারিত্বের স্বচ্ছতা প্রতিষ্ঠা করার আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হোটেল সোনারগাঁয়ে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিফর্ম, রিস্কিল, রি-ইমাজিন দ্য ফিউচার অব বাংলাদেশ ইকোনমি প্রতিপাদ্যে এই কনফারেন্সের আয়োজন করে দি ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMAB। সার্কভুক্ত দেশগুলোর প্রায় 600 পেশাদার অর্থনীতিবিদ, অ্যাকাউন্টেন্ট, পলিসি মেকার, কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেয়। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ সোনালী করা সম্ভব বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। Should we congregate for the good reasons and perform and build the transparencies by which we create a fair distribution of wealth, because without which we will have these kleptocracies. That does not help. The money could not be laundered without taking a trade supports by cover of trade. That need to stop. I think this country deserves better and we can do better. ঊর্ধ্বগতির বাজারে নেই স্বস্তির খবর। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা, সোনালিকায় বেড়েছে 30 টাকা। বাড়তি দামের কারণে সাধারণের নাগালের বাইরে ইলিশ মাছ। মৌসুম শেষ হওয়ার অজুহাতে বাড়ছে পেঁয়াজের দর। সরবরাহ কিছুটা কমায় সবজির বাজারও চড়া। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সবজির বাজার সপ্তাহখানেক আগে যে নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে। সব ধরনের সবজির দরও বাড়তি, মরিচ উঠেছে ডাবল সেঞ্চুরিতে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার সব সবজি কেজি থেকে 10 টাকা 30 টাকা বেশি। সীমিত আয় দিয়ে আমরা চলতে পারতেছি। তো এখনকার বাজারটা একটু অনেক বেশি হয়, এটা কদিন আগে নিয়েছে 30 টাকা করে, এখন হয়ে গেছে 40 টাকা, এখন হয়েছে 50 টাকা। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের পরও মৌসুম শেষের অজুহাতে পাইকারিতে 5 আর খুচরা বাজারে 10 টাকা বেড়েছে কেজিতে। লাস্ট সিজন তো এখন একটু বাড়তে পারে। আগের সপ্তাহ থেকে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, সোনালিকার কেজি 300 টাকা। বৃষ্টি বাদলের কারণে মনে করেন মালামাল আসতে পারে না, এই কারণে হঠাৎ করে কেজি 10-20 টাকা বাড়ছে। ভরা মৌসুমে নদীতে দেখা নেই ইলিশ মাছের, সেই কারণ দেখিয়ে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। আর গত বছর এই বছর দাম বেশি, 1 কেজি 100-200 গ্রাম মাছ গত সপ্তাহে বিক্রি 2800, আর আজকে বিক্রি করতেছি 2300 থেকে 2400। মুদি বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। দেশি মসুর ডাল দাম বাড়ছে, 130 টাকা ছিল 140 টাকা। আগের বাড়তি দামই দেখা গেছে চালের বাজারে। ঢাকার বাজার কিছু না, যেখানে আপনি মনে করেন মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে এটা সমস্যার সমাধান হবে। ওয়েদার তো দেখলেই বাংলার সুযোগ সন্ধানীরা বাস সুযোগ নিচ্ছে। অজুহাত পেলেই অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা রুখতে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। ফিলিস্তিনে আরও 56 জনকে হত্যা, ট্যাঙ্ক হামলায় গাজার একমাত্র গির্জাও গুঁড়িয়ে দিল ইসরায়েল, বিশ্বজুড়ে নিন্দা। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের 5ম রাউন্ডে কাল মাঠে নামবে বাংলাদেশ, পিটার বাটলারের শিশুদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও রোগী বাড়ায় চাপে সরকারি হাসপাতালগুলো। এতে আর্থিক ক্ষতিসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। রোগীর স্বজনরা বলছে স্থানীয় পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা থাকলে ভোগান্তি কমত। চিকিৎসকরা বলছে ডেঙ্গু আক্রান্ত বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। আর জানাচ্ছেন বিপুল দেব রায়। কখনো বৃষ্টি, কখনো রোদ, আবহাওয়ার এমন লুকোচুরি খেলায় বেড়েই চলছে ডেঙ্গুর বিস্তার। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা পর্যায়ে রোগী বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে শিশু ওয়ার্ড সহ পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে এই চিত্র। নারায়ণগঞ্জে 3-4 দিনের মতো চিকিৎসা নিয়েছিলাম, আসলে তেমন উন্নতি হয় নাই চিকিৎসার, তো এই জন্য বাধ্য হইয়া এখানে আসছিলেন। আমরা যে জায়গায় থাকি ও জায়গা দিয়ে কখনো দেখি না যে মশা মারার জন্য বা কিছুর জন্য মেডিসিন নিয়ে আসে। যেটা দায়িত্ব ছিল ওই দায়িত্বটা না, এই জন্য অনেক ডেঙ্গু বিভিন্ন পদ বাইরে গেছে। উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু চিকিৎসায় ভালো ব্যবস্থা না থাকায় আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার রোগীরা। বরগুনা যে হসপিটাল ওই জায়গায় ফ্লোরও খালি নেই, যদি ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। সারা বাংলাদেশে যে হারে ডেঙ্গু বাড়তেছে অথবা অন্য অন্য মহামারীগুলো বাড়তেছে, প্রত্যেকটা উপজেলায় ভালো মানের একটা যদি হসপিটাল হয় তাহলে আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসতে হয় না, আমরা এত হয়রানি হইতে হয় না। তবে ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। ভর্তির সংখ্যা সেই তুলনায় কম, কারণ আউটডোরে অনেক রোগী হচ্ছে। সেই দিক থেকে চিন্তা করতে গেলে এখনো আশঙ্কাজনক হয়নি। মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়লে ডেঙ্গুর বিস্তার কমবে বলে মত চিকিৎসকদের। কারণ আগস্ট সেপ্টেম্বর গেলে আবার ডেঙ্গু বা চিকুনগুনিয়া সব কমে যেতে থাকে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। টানা 5 দিনের সংঘর্ষে সিরিয়ার সৌঈদা প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 360 জনে। সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। এদিকে দেশটিতে ইসরায়েলি হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। এরপর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় দুই পক্ষের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কূটনৈতিক আলোচনা করেছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানানো
হয় বিবৃতিতে। তবে ইসরায়েল বলছে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্যই হামলা চালিয়েছে তারা। অন্যদিকে তেল আবিবের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের। হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও সৌদি আরব সহ 10 দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকার সময়ের সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল একদিনে অঞ্চলটিতে আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ট্যাঙ্ক হামলা চালিয়ে গাজার একমাত্র গির্জাও গুঁড়িয়ে দিয়েছে তারা। এতে 3 জন নিহত ও 10 জন আহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এরপরই যুক্তরাষ্ট্রের চাপের মুখে হামলাটি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ শেষে এই কথা জানান তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 59,000 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ বিরতি। 5ম রাউন্ডের ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। পিটার বাটলারের শিশুদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এদিকে 5 ম্যাচ খেলা বাংলাদেশ পূর্ণ 12 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। এই ম্যাচ জিতলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও নেপাল। নেপাল সে ম্যাচে হেরে গেলে আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে কালই শিরোপা উৎসব করবে পিটার বাটলারের দল। তবে নেপাল জয় পেলে আর বাংলাদেশ হেরে গেলে শিরোপা উল্লাসের জন্য 2 দলকেই অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। তাই তো বাংলাদেশ ও নেপাল 2 দলের জন্যই তাদের পরবর্তী ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুপুর থেকে টানা 3 ঘন্টার অনুশীলন চলবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে এই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের জয়ী স্কোয়াড অপরিবর্তিত রেখে স্কোয়াড দিয়েছে বিসিবি। আগামী 20 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে আয়োজিত হতে যাওয়া এই সিরিজ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। ট্রাই নেশনস টি-20 সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচ শুরু বিকেল 5টায়। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 উইকেটে হেরে ব্যাকফুটে আছে জিম্বাবুয়ে। তাই তো নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী কিউইরা চাইবে সাফল্যের ধারা ধরে রাখতে। হারারেতে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে তারা। অপেক্ষাকৃত কম শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ জিতে ফাইনালের পথ এগিয়ে থাকতে চাইবে ব্ল্যাক ক্যাপসরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।